ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত 204 মরদেহ উদ্ধার। অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী। লন্ডনে ডক্টর ইউনুস তারেক বৈঠকের মূল আলোচ্য নির্বাচনের সময়সূচি। বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন, সরকারের তরফেও আসতে পারে কিছু প্রস্তাবনা। ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপরে নির্ভর করবে এবং জাতির প্রত্যাশা এই বৈঠকেই যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয়। ব্রিটিশ রাজার সঙ্গে ডক্টর ইউনুসের একান্ত বৈঠক। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে টেকা দায়। রোববার থেকে বৃষ্টির আশা আবহাওয়া অফিসের। 3 দিন অ্যাটলিস্ট থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে। নিখোঁজের এক সপ্তাহ পর রাজধানীর সবুজবাগ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর 6 টুকরো লাশ উদ্ধার। কোরবানির টাকা লুট করতে হত্যাকাণ্ড বলছে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। 3 সীমান্ত দিয়ে আজও 77 জনকে পুষেন। বাংলাদেশে প্রমাণ হলে সঠিক চ্যানেলে পাঠানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। 242 আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের ওপর দিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়োযানটিতে 169 ভারতীয় ছাড়াও ছিল 61 বিদেশি নাগরিক। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 204টি মরদেহ। এদিকে এ ঘটনায় হোস্টেলে থাকা 5 মেডিকেল শিক্ষার্থীও মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই। 242 আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে 1:39 মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে 10 জন কেবিন ক্রু ও 2 জন পাইলট। যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। বাকিদের মধ্যে 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডার নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় প্রায় 800 ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। পুলিশ, ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি। প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার 2-3 মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে। আমি ঘরে ছিলাম, প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই। পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য। আকাশে ধোঁয়া দেখতে পারি। এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা, 2টি ইঞ্জিনেই আঘাত হানে পাখি। এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট। দুর্ঘটনা তদন্তে ভারতকে সহায়তার কথা জানিয়েছে ব্রিটেন। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, বিমান দুর্ঘটনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভারত থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এর উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে আছে এবং এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা জানাবেন।
সুকান্ত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেখুন, এই যে উদ্ধার কার্য কিন্তু এখনো চলছে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখন গিয়েছিলেন তখন তাদের নিরাপত্তার কারণে কিছুটা সময় কিন্তু উদ্ধার কার্য কিন্তু বন্ধ ছিল। এখন আবার উদ্ধার কার্য এবং আলো জ্বালিয়ে এই যে দূরত্ব যে হাসপাতালটার উপরে ভেঙে পড়েছে এই বিমান, সেখানে কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। দেয়াল ধ্বংসাবশেষ সরিয়ে যদি কিছু আরো বডি রিকভারি হয়, অর্থাৎ সবদেহ রিকভারি হয়, 4 লক্ষে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। এই এখনো পর্যন্ত যে 233 জনের দেহ উদ্ধার হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং গুজরাট সরকার মৃতদের প্রতি 1 কোটি টাকা করে কিন্তু ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি এই যে ঘটনা পূর্ণাঙ্গ যে তদন্ত করবার জন্য কিন্তু অসামরিক বিমান পরিবহন সংস্থা রয়েছে তাদের কিন্তু নির্দেশ দিয়েছে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ইতিমধ্যে সমস্ত ভারতবর্ষের যে বিমানবন্দরগুলি রয়েছে যেগুলো এবং বিভিন্ন যে বিদেশি বিমানগুলি এখান থেকে ওঠানামা করে প্রত্যেকের উপরে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। আহমেদাবাদ বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। এটিসির যে রেকর্ড সেটা যাতে ঠিকঠাক উদ্ধার করতে পারে সেটার জন্য। এছাড়া ব্ল্যাক বক্সের খোঁজ কিন্তু এখনো চালাচ্ছে, যেটা থেকে এই বিমান দুর্ঘটনা বিমানের সর্বশেষ পরিস্থিতি জানা যাবে, সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে কেন্দ্রীয় প্রশাসন। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের এক যাত্রী। তার নাম বিশ্বকুমার রমেশ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এসেছিলেন ভারত সফরে, ফিরে যাচ্ছিলেন যুক্তরাজ্যে। তিনি বলেন 11A সিটে বসেছিলেন। বিমান বিধ্বস্তের পর ওই যাত্রীকে দেখা যায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘুরে বেড়াতে। শরীরে সামান্য আঘাত পান তিনি, যদিও বিমানে তার সাথে থাকা ভাইয়ের এখনো খোঁজ মেলেনি। এর আগে ভয়াবহ এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানান আহমেদাবাদ পুলিশ। তার ঠিক 1 ঘন্টা পরই পাওয়া যায় রমেশের বেঁচে থাকার খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাল লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেয়া হতে পারে। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরে যখন নির্বাচনের দাবি বিএনপির, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন জাতীয় নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এরপরই সংশয় ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে। 6 তারিখে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণে যে নির্বাচনের সময়সীমার উল্লেখ করা হয় সেই ভাষণে এই সাক্ষাৎ হবে কিনা সেটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা। প্রধান উপদেষ্টার অফিস থেকে আবারও সাক্ষাতের বিষয়টি উত্থাপন করা হলে তখন স্থায়ী কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই যে রাজনৈতিক শিষ্টাচার হিসাবে অবশ্যই সাক্ষাৎ করা প্রয়োজন। বিএনপি নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাবে নির্বাচনের দিনক্ষণ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও মনে করে বৈঠক থেকে ফেব্রুয়ারিকে বিবেচনা করা হতে পারে উপযুক্ত সময়। আলাপ আলোচনা করে তারিখটা পুনর্নির্ধারণ যদি হয় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির একেবারে প্রথমার্ধে, অর্থাৎ রোজার আগে, আমার মনে হয় না যে এটা নিয়ে বিরোধী দলের কোনো বড় কোনো আপত্তি থাকবে। এবং সেদিক থেকে আমি মনে করি বিদ্যমান সংকট উত্তরণের পথটা বরঞ্চ খানিকটা সহজ হবে। এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপরে নির্ভর করবে এবং জাতির প্রত্যাশা এই বৈঠকেই যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয়। তবে এই বৈঠকে জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা দেখছেন না বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার ছাড়া 1 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব এমন ঐকমত্যের সংস্কার ইস্যু চূড়ান্ত হতে পারে বৈঠকে। নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয়। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই
হবে। তারা আশা করেছেন যে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তারা সনদটা তৈরি করতে পারবেন। সেটা ওইখানে তো আর সমাপ্ত হবে না, ওখানে আলোচনা হতে পারে, সামান্য কয়েকটা বিষয়ে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে, যাতে এই সরকার যাতে তারা নিরাপদে বা একটা মর্যাদার জায়গা থেকে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে তারা বেরিয়ে যেতে পারেন। সাধারণ জনগণ থেকে বাদবাকি রাজনৈতিক দল প্রত্যেকের দৃষ্টি ইউনুস তারেক বৈঠকের দিকে, যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কিংবা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সৃষ্ট দূরত্ব দূর হবে বলে প্রত্যাশা তাঁদের। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লন্ডন সফরে বৃহস্পতিবার বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজ পরিবারের প্রোটোকল অনুযায়ী ওয়ান্স হেয়ারিং অর্থাৎ রাজার সঙ্গে নির্ধারিত সময়ে একান্ত সাক্ষাৎ অত্যন্ত সম্মানজনক একটি সুযোগ, যা কেবল বিশেষ ব্যক্তি ও কূটনৈতিক অতিথিদের দেয়া হয়। লন্ডন সময় সকাল 11:30টায় বার্মিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এবার একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। প্রকৃতি ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ পার্লামেন্টে নির্ধারিত বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার। লন্ডন সফরের গুরুত্বপূর্ণ এসব বিষয় মিটিংয়ের সুফল বাংলাদেশ খুব দ্রুতই পাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে যে কোনো সময় দেশে ফেরত আসতে পারেন। গাজীপুরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। দর্শকের পর্যায়ে বিরতি নিচ্ছে রাতের বাংলাদেশে, ফিরছে কিছুক্ষণের মধ্যে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে বলে শুভবার্তা দিয়েছে। তখন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গত একদিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আর গত 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। মোহাম্মদ আব্দুল আলিম অনেকদিন ধরেই ঢাকায় সিএনজি চালান, অথচ গত 9-10 বছর আগেও তার এতটা গরম অনুভূত হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন বেশ ভালোভাবেই। আগের চেয়ে তুলনামূলক অনেক গরম বেশি। আগে যেরকম গরমটার ভিতরে একটা অন্যরকম একটা ঠান্ডা ছিল, কিন্তু এখনটা তাপমাত্রাটা একটু বেশি এবং কোনো বাতাস নাই, এটার কারণে একটা ভাবসা একটা গরম। খেটে খাওয়া মানুষের গরমের সাথে যেন অপ্রিয় সমঝোতা। কষ্ট হলেও জীবিকার তাগিদে তাপমাত্রার সাথে করেছেন আপোষ। গরম বেশি, আমি কোনো কিছু করার আছে, কিন্তু পেটে যায় বাইরে অন্য সংসার চালানোর দায়িত্ব সমিতি আছে, বাড়ির সংসার আছে, সবকিছু আছে, সবকিছু টেকাল দিতে হয়।
প্রশান্তির সন্ধানে নগরবাসী নিজেদের মতো খুঁজে নিচ্ছেন নানা উপায়। শারীরিক শান্তি পাওয়া যাবে আর কি, এই গরমের মধ্যে অন্য কিছু খাওয়াচ্ছে, ডাব খাওয়াটাই ভালো। গাছপালা তো সংকট আছেই, তারপরে যে গাড়ি চলছে এর থেকে যে ধোঁয়াগুলো, এগুলো পরিবেশ বিষাক্ত হচ্ছে, এসির প্রকোপটা বেড়ে গেছে, সব মিলে মানে গরমটাই বেশি। কেউ জলাধারে ডুব দিচ্ছেন, কেউ রাস্তার ঠান্ডা শরবত বা আইসক্রিমে মেটাচ্ছেন তেষ্টা। বৃষ্টি তো সবাই চায়, ঠান্ডা চায়, গরম তো কেউ চায় না। সবার যখন গরমে ওষ্ঠাগত প্রাণ, তখন আবহাওয়া অফিস দিতে পারছে না শীঘ্রই কোনো সুখবর। জানিয়েছে আগামী রোববার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা। আগামী 3 দিন অ্যাটলিস্ট আরও থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে, মূলত জলীয় বাষ্প আধিক্যের কারণে। যে এবার যেটা হচ্ছে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের সাথে যোগ হয়েছে গাছপালার অভাব আর জলাধার ভরাট। এসব কারণ প্রতিনিয়ত উত্তপ্ত করছে রাজধানী ঢাকাকে। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর সব দর্শনীয় স্থানগুলোতে ভিড় করে নগরবাসী। তবে উত্তরা, দিয়াবাড়ি ও পূর্বাচল 300 ফিট দর্শনার্থীদের অন্যতম পছন্দের জায়গা। এর মধ্যে দিয়াবাড়ির কায়াকিং দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। বদ্ধ শহরের প্রকৃতির মুক্ত বাতাস উপভোগ করতেই তাদের আশা। মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়িতে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন সেলিম সারোয়ার। প্রথমবারের মতো কায়াকিং এর স্বাদ নিতে হাজির এই ঢাকাবাসী। কায়াকিং সম্পর্কে শুনছি, শুধু কখনো করি নাই, এটাও একটা আগ্রহ ছিল যে কায়াকিংটা করবো এখানে। তার মতো আরো অনেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছেন এই দিয়াবাড়িতে। তারা বলছেন রাজধানীর বেশিরভাগ বিনোদন কেন্দ্রে অতিরিক্ত ভিড় থাকায় এই খোলা প্রাঙ্গণে আসা। আমার পার্সোনালি একটু পিসফুল জায়গা পছন্দ, খোলামেলা, লাইক ফেক জিনিসপত্র আমার পছন্দ না। এখানে অনেক গাছপালা আছে এবং নিঃশ্বাস নেওয়া যাচ্ছে এবং ঠান্ডা বাতাস আসছে, অনেক ভালো পিসফুল। আমরা বোর্ডে ওঠার পর আমরা আশেপাশে যে প্রকৃতির দৃশ্যটা ওইটা দেখতে পাই, খুব ভালো লাগতেছে, কারণ কি জায়গাটা খুব খোলামেলা, ঠান্ডা বাতাস আছে, প্রকৃতিটা খুব সুন্দর। ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী। রাজধানীর বুকে কিছুটা স্বস্তি খুঁজে পেতেই অনেকেই বেছে নিয়েছে এই উত্তরার দিয়াবাড়িকে। তারা বলছেন ইট পাথরের শহরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতেই তাদের এখানে আসা। তীব্র গরমে দিনে যারা বের হননি, সূর্যাস্তের পর দল বেঁধে ঘুরে বেড়ান রাজধানীর 300 ফিটে। নদীর পাড়ে শিশুদের বিনোদন ব্যবস্থা সহ গ্রামীণ খাবারের স্বাদ সবকিছু মিলছে এক স্পটে। এখানে মেলার মতো একটা জায়গা আছে, সো এখানে বিনোদনের জন্য পিচ্চিদের সাথে, কাজিনদের সাথে বাচ্চারা আসতে চায়, কারণ একসঙ্গে অনেক কিছু আছে এখানে। বাচ্চাদের জন্য শিশু পার্ক, তারপরে মেলা, শৈশবে আমরা অনেকটা ফিরে যাই এখানে আসলে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ভোর থেকে রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করে। জানান ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ পার করেছেন তারা। রেলে কালোবাজারি না থাকায় কমেছে দুর্ভোগ। অনেকে ঢাকা ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকেই যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালী এলাকায় ফিরতি যাত্রার চাপ লক্ষ্য করা যায়। যাত্রীরা বলেন ঢাকা ছাড়ার সময় যানজটে পড়তে হলেও ফেরার সময় ছিল না ভোগান্তি। দু একটি রুটে ফিরতে পথেও ছিল বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। রাজধানীর সবুজবাগ থেকে এক ব্যবসায়ীর 6 টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাকির হোসেন। সকালে ওই এলাকার বালু টিলার একটি মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। তবে কোরবানির টাকা লুটের উদ্দেশ্যে স্থানীয় 4 ব্যক্তি তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। একজনকে ধরেছেও তারা। সবশেষ 4 জুন রাত প্রায় 11:30টার দিকে জাকিরকে দেখা যায় বাইক দিয়ার আজহার নামের এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তায়। মধ্যরাতের পর এক ব্যক্তিকে একই রাস্তা দিয়ে একটি ব্যাগ হাতে দেখা যায় চলে যেতে। ধারণা করা হয় ওই রাতেই জাকিরকে মেরে লাশ টুকরো করে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে বালির টিলা এলাকার এই মাঠ থেকে মাটি খুঁড়ে বের করা হয়, যা একটি ব্যাগ হাতে দেখা যায় চলে যেতে। ধারণা করা হয় ওই রাতেই জাকিরকে মেরে লাশ টুকরো করে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয়।
প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে বালির টিলা এলাকার এই মাঠ থেকে মাটি খুঁড়ে বের করা হয় জাকিরের খণ্ডিত মরদেহ। স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় কয়েক ব্যক্তি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা বুধবার বাদ দিলাম, বৃহস্পতিবার সারাদিন খুঁজলাম, সন্ধ্যাবেলা গিয়ে জিটি করলাম, পরে পুলিশে লোকেশন দিল এক জায়গায়, ওই ঘরের পাশের ঘরের একজন বলে গেছে হ্যাঁ জাকির ভাই আমি এই ঘরে দেখছি। তারপরে 3 দিন পর আমরা জানতে পারছি এই ঘরে 6 দিন পর্যন্ত আজহারের ফোন অফ না চালু, পুলিশে ধরে নাই। কইলো আপনার মেহের আলী, শহীদ আলী, আমির আলী, ফারুক, এরকম আরো অনেক আছে, একজন দলই সব পাওয়া যাবে, অনেক আছে। তো এই গুন্ডাগুলা কন্ট্যাক্ট করছে, 2004 আমারে গুলি করছে। কালকে রাতে যারা মেন লোক ধরছে উনি বলল শুক্র অর্ডার দিয়েছে তারা মারার জন্য। জাকিরের লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা। প্রশাসন আমাদের টাকা খেয়া শুক্রে ছাইড়া দিছে, শুক্রে মিছা কথা কইছে, শুক্রে ছাইড়া দিছে। হ্যাঁ আমার মামার ওই দিনকে আমার মামার লাশ পাই না, আজকে পাইছি। পুলিশ জানায় জাকির নিখোঁজের পর প্রথমে থানায় জিডি ও পরে অপহরণ মামলা দায়ের করে জাকিরের পরিবার। মামলায় বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রক্তমাখার রড সহ বেশ কিছু আলামত পাওয়া যায়। আজহারের স্বীকারোক্তি মতেই লাশের সন্ধান পায় পুলিশ। জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য 2.5 লাখ টাকা ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 77 জনকে এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে হাতীবান্ধায় বাধার মুখে পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন চেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি নাগরিকদের প্রপার চ্যানেলে পাঠানো হলে ফেরত নেওয়া যাবে। বর্তমানে বিএসএফ এর পুশিনের বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। রাতের আধারে অস্ত্রের মুখে এদের সবাইকে সীমান্তের এপারে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের মোকামপুঞ্জি, মিনাটিলা সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে একে একে 70 জনকে পুশিন করে বিএসএফ। এরপর তাদের আটক করে বিজিবি। রাতে তো আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও এখান থেকে, আর উল্টো আসার চেষ্টা করো না। ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়া দেয় উল্টো আসার চেষ্টা করো না, না এখানে আসলে ডাইরেক্ট শুট করে দেবো তোমাদেরকে। শিলিগুড়ি থাকিয়া এদিক পাঠিয়ে দিছে 10-এর মধ্যে বিএসএফ এর দ্বারা। বিএসএফ কাল রাত পার করে দিছে। তখন বাজে 3টে মোটামুটি রাতের 3টার সময় আমাদেরকে বললো যে এখন তোমরা এদিকে চলে যাও বাংলাদেশ। বিজিবি জানায় আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাটের বাসিন্দা। পরে আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাদের অভিভাবকত্ব নিশ্চিত করতে পারি নাই, পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে যাচাই বাছাই চলতেছে। এদেরকে প্রাথমিকভাবে আমরা সেফ হোমে প্রেরণ করেছি। লালমনিরহাটের ঝালঙ্গি সীমান্ত দিয়েও 7 জনকে এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে হাতীবান্ধা সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা পণ্ড হয়। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকে দিছে। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। তখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ভারত যেভাবে পুশিন করছে তাকে অমানবিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে হাইওয়ে, থানা ও ব্যারাক পরিদর্শন শেষে তিনি জানান, এই বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
বিচার বিভাগের আর্ট স্থাপনার সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 14 জুন শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন, বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশে থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তার পরপরই বিষয়টি মানুষের নজরে আসে। ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল ছিল। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সংগঠনের একটি টিম সেখানে যাচ্ছে। সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয় শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। আগামী 1 বছরের জন্য দায়িত্ব পেলেন এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হবে ওডিআই ফরম্যাটে মিরাজের নেতৃত্ব। সম্প্রতি টেস্টে আরও 1 বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে নাজমুল শান্তকে। টি-20তে শান্তর পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এবার ওয়ানডে সংস্করণেও বাংলাদেশ পেল নতুন অধিনায়ক। এই নিয়ে 3 ফরম্যাটে 3 জন ভিন্ন অধিনায়ক পেল বাংলাদেশ। এর আগে তামিম, সাকিব ও মাহমুদুল্লাহ দায়িত্বে ছিলেন ভিন্ন 3 ফরম্যাটে। অধিনায়কত্ব পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, রাতের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নিহত যাত্রীদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালের পরিবেশ। এর পাশাপাশি উৎকণ্ঠা বাড়ছে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝেও। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে চলছে উদ্ধার কাজ এবং তদন্ত। এদিকে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। আহমেদাবাদের সিভিল হসপিটালের সামনের দৃশ্য। একদিকে স্বজন হারাদের আর্তনাদ, অন্যদিকে নিখোঁজদের জন্য উৎকণ্ঠা। বিমান দুর্ঘটনায় হতাহতদের নেওয়া হয়েছে এই হাসপাতালে। এমনটি শোনার পর ভিড় করতে থাকেন বহু মানুষ। আমার বোন এবং তার স্বামীর খোঁজে এখানে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো তথ্যই দিচ্ছে না। বারবার আমাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। দুর্ঘটনায় আহতদের নেওয়া হয় আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা এবং মরদেহ শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেছি। কি কারণে এমনটি হলো বা আরোহীদের পরিচয় সম্পর্কে এখনই বলার সময় হয়নি। বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি আছড়ে পড়ে একটি আবাসিক এলাকায়। আঘাত হানে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলে। ভবনটির বিভিন্ন স্থানে আটকে থাকে বিমানটির নানা অংশ। আগুন ধরে যায় ভবনটিতেও। এর আগে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান বিভিন্ন দেশের নেতারা। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুর্ঘটনার খবর জানার পর ভারতকে সব ধরনের সহায়তার কথা জানায় লন্ডন। ভারতে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমরা সবাই শোকাহত। বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। তাদের বিষয়ে জানতে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। এদিকে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ভারতে বিমান বিধ্বস্তের পর বোয়িং এর শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রি মার্কেট ট্রেডে বোয়িং এর শেয়ার 8% পড়ে যায়। বোয়িং শেয়ারের দাম প্রায় $196.50 পৌঁছে গেছে। বাজারে শেয়ার বিক্রির চাপ স্পষ্ট হয়ে ওঠে। এর প্রভাব পড়ে ভারতীয় বিমান সংস্থার শেয়ারেও। এয়ার ইন্ডিয়ার শেয়ার বড় সড় পতন দেখা দেয় সেন্সেক্স ও নিফটিতে। ভারতের বাজেট এয়ারলাইন ইন্ডিগো এবং স্পাইস জেটের শেয়ারেও ধস নামে। বৃহস্পতিবার ইন্ট্রাডে ট্রেডিংয়ে এই দুই শেয়ার প্রায় 3.4% পর্যন্ত পড়ে যায়। এখানে শেষ করছি দর্শক রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।